গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও। এতে 3 জন কর্মকর্তা সহ 9 সেনা সদস্য। গোপালগঞ্জের যে ভাইরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো, এটা অত্যন্ত নিন্দনীয়। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? আলোচনার বিষয়টা এত বেশি সিরিয়াস ছিল বলে মনে হয় না। তার একটা বক্তব্য আমাদের সামনে এসেছিল, সেটা প্রসঙ্গে কিছু কথা বলেছি। কিন্তু আজ একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে অনেকেই কথা বলছেন। সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছেন, যেগুলো নিয়ে কিছু কনফিউশন তৈরি হতেই পারে মানুষের মধ্যে। আমি গতকাল ঘুমাই গেছিলাম। স্যার আমি গতকাল একটু অসুস্থ ছিলাম বলে আমি শুয়ে পড়ছিলাম স্যার। আমি স্যার খেয়াল করি না যে আপনার কল আসছে। আমি বলছেন সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য মিডিয়ার সামনে দিয়েছেন, যেগুলো নিয়ে কিছু কনফিউশন তৈরি হতেই পারে মানুষের মধ্যে। আমি পুরো উপদেষ্টা পরিষদের কাছে বিনীতভাবে আহ্বান এবং অনুরোধ জানাবো, তাদের বক্তব্যের ক্ষেত্রে তারা যাতে সচেতন থাকেন এবং এগুলো যাতে এমন কোনো পারসেপশন তৈরি না করে যে তারা কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পতিত যে স্বৈরাচার শেখ হাসিনা তার প্রতি সিম্প্যাথাইজার আছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি বিশ্বাস করতে চাই এখানে কেউ সেরকম নেই। উপদেষ্টাদের প্রায় সবাইকে আমি ব্যক্তিগতভাবেই চিনি এবং আমি আশা করি ব্যাপারটা তা না, কিন্তু তাদের সতর্ক থাকা দরকার আছে, কারণ বক্তব্যের এক ধরনের মিসইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। এই সরকারটা আমাদের সরকার। এই সরকারে বহু মানুষ উপদেষ্টায় অন্তর্ভুক্ত হয়েছেন যারা সেই অর্থে দীর্ঘকালীন ট্র্যাক রেকর্ড রাখতে পারেননি যে তারা এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তারপর আমি জানি, আমি বিশ্বাস করি, ধরনের একটা সরকার যখন গঠিত হয় তখন নানা রকম দিক বিবেচনায় নিতে হয়। সেই বিবেচনা করে এটা হয়েছে, ফাইন। এই সরকারটা আমাদের সরকার। এই সরকারটা আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া যেসব মানুষ আছে প্রত্যেকের সরকার। সুতরাং এই সরকার সুন্দরভাবে দায়িত্ব পালন করুক এবং এই ইনিশিয়াল এবং ক্রুশাল সময়টায় বাংলাদেশ এখনই খুবই একটা অস্থির অবস্থায় আছে। এমনকি বিশেষ করে শাসন বিভাগের যে প্রধান অস্ত্র, একটা দেশের প্রশাসন বা সরকারের যে প্রধান অস্ত্র, সেই পুলিশ ঠিকমতো কাজ এখনও শুরু করতে পারেনি। প্রশাসন, ব্যুরোক্রেসি, এর মধ্যে একই পুরনো চোর ডাকাতগুলোকে আমরা দেখছি উপদেষ্টাদের সাথে, সেগুলো নিয়ে আলাদা করে কথা বলতে চাই। সেই লোকগুলো আছে, তাদেরকে নিয়েই একই জিনিস চলছে। আমি জানি তাদের এগুলো ম্যানেজ করতে একটু সময় লাগবে। সো সরকার এখন খুব স্টেবল না, সে কারণে আমরাও একটা সিদ্ধান্ত রাখতে পারি যে এই সরকারের প্রতি, তাদের ভুলের প্রতি, তাদের যারা যা সমস্যা করছে সেটার প্রতি আমরা অন্তত কিছুদিন অপেক্ষা করবো, সময় দেবো। এটা আমার মনে হয় উচিত। কিন্তু এর মধ্যে এমন কিছু না ঘটুক যেটা আসলে খুব ওয়াইড স্প্রেড প্রবলেম তৈরি করে। আমি একটু আওয়ামী লীগ সম্পর্কে আমার মতামতের কথা বলি, এটা একটু জরুরি। আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে যে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কি থাকবে। আমি ডকুমেন্ট দিয়ে দেখেছি আওয়ামী লীগ ক্যান বি ট্রিটেড উইথ ইটস ওন মেডিসিন। এবারকার পতনের কিছুদিন আগে তারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল সন্ত্রাস দমন আইন 2009-এর 18-এর এক ধারা অনুযায়ী। আজকে দেখাচ্ছি না, আমি ওখানে দেখিয়ে পড়ে শুনিয়েছি। যে ধারায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ধারায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়। তাদেরকে একই ঔষধে ট্রিট করা যায়, যেটা তার নিজের তৈরি করা। আমার ব্যক্তিগত অপিনিয়ন ছিল, এটা আমি মনে করি না এটা করব। আওয়ামী লীগের মৃত্যু পচন সব সিস্টেম্যাটিকলি হবে এবং সেটা করার জন্য যা করা দরকার গণতান্ত্রিক পথে, তার পাপের পুরো ফিরিস্তির রেকর্ড, সেগুলোকে মানুষের সামনে ক্রমাগত আরও অনেক কিছুভাবে সেটা সম্ভব, সেটার কাজ আমরা করবো। কারণ যে দলটা এই স্টেটের স্ট্রাকচার ভেঙে দিয়েছে, অনেকে তো আমরা আসলে এই মিড জুলাই থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়া শুরু করেছি। আসলে আওয়ামী লীগের বহু আগে থেকেই কি করেছে আমরা কথা ভুলে গেছি। এদেশের বিচার বিভাগ রাখে নাই, এদেশের আইন বিভাগ রাখে নাই, এদেশের প্রতিটা কমিশন ধ্বংস করেছে। এই দেশটাকে ভাঙতে একটা মগের মুল্লুকে পরিণত করেছে। এটা স্টেটের কোনো লক্ষণ রাখে না। ওর পাপ অনেক পাপ। সেগুলো সব আমরা ওয়েল ডকুমেন্ট করে দীর্ঘদিন থেকে বলেছি, আমাদের এই রেকর্ডই আছে। আমি বলেছি আমার অন্তত এক যুগের রেকর্ড আমারই আছে, আরও বহু মানুষ আরও বেশি দিন থেকে বলছেন, সেই জিনিসগুলো আছে। সুতরাং আওয়ামী লীগ দল হিসাবে যাতে একটা পচনশীল বস্তুতে পরিণত হয় সেটা ইনশিওর করার জন্য গণতান্ত্রিকভাবে যা করার আমি করবো। কিন্তু তারা আসুক, তারা এসে যদি মনে করে তারা তাদের দল ঠিক করতে পারবে। এখন শেখ হাসিনা কি দেশে আসতে পারেন? নিশ্চয়ই পারেন। কিন্তু শেখ হাসিনাকে দল গোছানোর দায়িত্ব দিতে পারবেন? নো ওয়ে। এই আপাদমস্তক একজন ক্রিমিনাল দেশে আসলে বাইরে থেকে দল গোছাবেন কিভাবে সম্ভব? ওনাকে এই ঢোকার সাথেই ওনাকে জেলে যেতে হবে, কারণ উনি শুধুমাত্র দুর্নীতি বা এই টাইপের বিষয় না, উনি মারাত্মক সব মানবতা বিরোধী অপরাধ করেছেন। পুরো এন্টায়ার শাসন আমলে উনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, হেফাজতে নির্যাতন, গায়েবী মামলা, কি করার নাই, কার তার নিজে কি হয় নাই। আর এই জুলাইয়ের পর থেকে তো এই ম্যাসাকারের ইতিহাস আমাদের এই মাটিতে, এই শতাব্দীতে, আগের শতাব্দীতে কখনোই ছিল না। এই বর্বর একজন মানুষ দেশে ফিরে এসে দল গোছানো শুরু করবেন? নো ওয়ে। তার বোন শেখ রেহানা, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, যিনি এখন খুব কথাবার্তা বলছেন, সবাই দেশে আসতে পারেন। সবাইকে বিচার ফেস করতে হবে, সবাইকে জেলে যেতে হবে এবং অবশ্যই আমরা এই নিশ্চয়তা দেব এই দেশে জেনুইন বিচার হবে। আমরা ইনসাফ আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনা, শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়ের প্রতি ইনসাফ করতে চাই। যদি জেনুইন বিচারে তারা দায়মুক্ত। যখন ক্ষমতায় ছিল
তখন তো আমরা দেখেছি যে গণতান্ত্রিক রীতিনীতি বা গণতান্ত্রিক অনুষ্ঠান আমরা কিছুই পালন করতে পারতাম না। কোন দল রাস্তায় নামলে তারা 2 কদম এগুলোই পুলিশ থামিয়ে দিত, এবং বিএনপির যত জনসভা আছে প্রত্যেকটা জনসভাতে পুলিশের অনুমতি নিতে হতো। কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগকে আমরা কোনো মিটিং মিছিল কোনো কিছুতে আমরা পুলিশের অনুমতি নিতে দেখি নাই, বরঞ্চ দেখেছি লগি বৈঠা দিয়ে তারা মানুষ খুন করেছে, কিন্তু ক্ষমতায় সেটা বেলুলং ভুলে গিয়েছে। মনে করেন বিএনপি একটা সমাবেশ করবে, ওই সমাবেশে তারা যেই ভেনু দিত ওই ভেনু না দিয়ে আরেকটা ভেনু দিত, এবং সমাবেশের অনুমতি দিত সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে, যাতে মানুষজন না আসে। এবং এভাবে যে মামলা, একটা লোকের নামে 400-500 করে মামলা, গণহত্যা, লুটপাট এবং শেখ হাসিনার যেসব গণহত্যা একদম 12 সাল থেকে শুরু করে এই 21 সাল পর্যন্ত কি না করেছে, বিচার বিভাগকে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, সেনাবাহিনীকে ব্যবহার করেছে, র্যাবকে ব্যবহার করেছে, আইনকে, এমন কোন সেক্টর বাদ নাই যে ব্যবহার করে করে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে পালিয়েছে। ন্যূনতম অধিকার ছিল না গণতন্ত্রের। এই ঘটনাগুলি কি আওয়ামী লীগের ভাইদের মনে নাই? আজকে আওয়ামী লীগের গোপালগঞ্জের যে ভাইয়েরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো, এটা অত্যন্ত নিন্দনীয়। সামান্য একটা সেনাবাহিনীর টহল দল, এই টহল দলটা কারো ক্ষতি করতেছে না, টহল দিতেছে জনগণের নিরাপত্তার জন্য, সেটার উপরে হামলা চালিয়ে সেনাবাহিনীর সদস্যদেরকে গুরুতর আহত করলো। এই যে এই এতদিন ধরে আন্দোলন হলো, আপনি দেখেন পুলিশের গুলিতে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী নিহত হলো। শেখ হাসিনার এই পুলিশরা স্নাইপার দিয়ে গুলি করলো, স্নাইপার দিয়ে 40 জনকে হত্যা করলো, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে 50-60 জনকে হত্যা করলো। এছাড়া তো পুলিশের গুলিতে আরো হত্যা আছে, র্যাবের গুলিতে আছে, ছাত্রলীগের গুলিতে আছে। এত কিছুর পরেও কিন্তু এই ছাত্র জনতা তারা সেনাবাহিনীর উপরে কিন্তু হামলা চালায়নি। হ্যাঁ, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুলিশের উপরে কিছু ঘটনা ঘটেছে, কারণ পুলিশ আসলে অনেক অত্যাচার করতো, পুলিশ ওই যে মিথ্যা মামলা দিত, দিনের পর দিন আটকে রাখতো, এইসব কারণে কিছুটা হয়েছে। কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু দুরাক্রমণ করেনি, এবং সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতার একটা নিবিড় সম্পর্ক ছিল। আজকে সেই সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দিল। এটা কোন ধরনের গণতন্ত্র? আজকে তারা এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো, তারা আন্দোলন করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো, শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা ফিরে আসুক, আমিও তো চাই। বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার মাফিয়া গণহত্যাকারী, তার তো অবশ্যই বিচার হবে, এবং বিচার হলে সেই বিচারের রায় কি হবে তা আমরাও জানি। এই দাবি তো আমাদেরও, যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক। সেই দাবিতে তারা সমাবেশ করবে। কোন পুলিশের অনুমতি নিয়েছেন? আপনাদের নেতৃত্ব পুলিশের অনুমতি ছাড়া বিএনপি জামাতকে একটা সভা করতে দিত না কখনো। আপনারা এই যে হাসিনার পক্ষ নিয়ে সমাবেশ করেছেন, আপনারা কোন পুলিশের অনুমতি নিয়েছেন? আপনারা বলেন আমাকে। এখন তো দেশে গণতন্ত্র আছে, মানে ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, দেশে পুরো গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে, ভালো কথা। বাক স্বাধীনতা চর্চা করেন, কিন্তু বাধা দেয়নি। আওয়ামী লীগ করেন, ঠিক আছে, এই দেশের নাগরিক, যা ইচ্ছা তা বলবেন, ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি করবেন কেন? আপনাকে ভুলে গিয়েছেন যে আপনাদের নেত্রীর আমলে বাক স্বাধীনতা কোন পর্যায়ে ছিল, ডিজিটাল নিরাপত্তা নিয়ে কিভাবে মানুষ হয়রানি। বাংলাদেশ সেনাবাহিনী গর্বের নাম। তবে 3 দিন আগেও সেনাবাহিনীর ভূমিকাতে আপনারা অনেকে খুবই নোংরা ভাষায় তাদেরকে কথা বলেছিলেন। আমি সবসময় বলতাম যে বাংলাদেশ সেনাবাহিনী দিন শেষে এমন কোনো কিছু করে না যেটা রাষ্ট্র জাতির বিপরীতে অবস্থান নেয়। আর আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির নোংরা থাবায় পড়া এগুলোর সৌন্দর্য হারিয়েছে। আয়নাঘর তৈরি হয়েছে, ডিবি হারুনের হেফাজতে টর্চার সেল তৈরি হয়েছে। এক এক সময় এক একটা রাজনৈতিক দল এক এক ধরনের প্রতিষ্ঠান তৈরি করে, যেগুলো বিপরীত দলকে, বিপরীত মতকে, সমালোচনাকে তারা উঠতে দেয় না। আর এজ এ রেজাল্ট রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলা, রাষ্ট্রের যে বাহিনীগুলা দেশ জাতির নিরাপত্তায় কাজ করার কথা, তারাই নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন সময় জড়িয়ে গেছে। তবে সবাই না, সবাই হইলে আজকে এই দিন কিন্তু আপনারা দেখতে পারতেন না। যাই হোক, বিভিন্ন জায়গা থেকে আলোচনা আজকে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদে বেশ কিছু রদবদল হয়েছে, অ্যান্ড এটা এই মুহূর্তে খুবই খুবই জরুরি ছিল। তো কোন কোন পর্যায়ে রদবদল করা হয়েছে আর কাকে করা হয়েছে? মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সংক্ষেপে নামটা আয়নাঘরের সাথে কানেক্টেড, অনেকে বলতেন যেটা ওইখান থেকেই চলতো, DGFI। এইটার তিনি মহাপরিচালক হিসাবে আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের জায়গাতে তিনি তার দায়িত্ব গ্রহণ করেছেন। আর আজকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য সামনে এসেছে। অন্যদিকে মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে কমান্ড্যান্ট MIST এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া আছে। মানে এত অতি উচ্চ পর্যায়গুলো। কেউ কেউ বলছেন যে এই পদগুলোতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সরকার ঘনিষ্ঠ যে সকল আর্মি অফিসাররা আছেন তাদেরকে এই পদগুলোতে বসানো হয়েছিল। যেহেতু এখন সবকিছুতে সংস্কার চলছে, সো আগামী সময়টা পর্যন্ত, এবার রাষ্ট্র ক্ষমতায় নির্বাচন হয়ে আসার আগ পর্যন্ত এখানে ওই মানুষগুলোকে বসানো হচ্ছে যাদের ধ্যান ধারণায় চেতনায় দলীয় রেজুরবৃত্তি নেই, দেশকে সার্ভ করার চিন্তা, তাদেরকে এখানে বসানো হচ্ছে। আর 6 আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলছিল যে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, পাশাপাশি তাকে গ্রেপ্তারও করা হয়েছে। পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান জিওসিকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শাম চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট NDC এবং মেজর জেনারেল আসম রিদানুর রহমানকে MTMCর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা
এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো জায়গায় সেনাবাহিনী দেখতে কলিজাতে একটা শান্তি লাগে, একটা আস্থার জায়গা। আজকে পুলিশকে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী, তার মানে দিন শেষে এই বাহিনীটার প্রতি যখন আর কোথাও কোনো মানুষের আশা থাকে না, এই সেনাবাহিনীর প্রতি আশা থাকে। তবে এই আয়নাঘর নামক যে জিনিসটা ছিল, এই জিনিসটা সেনাবাহিনীর কিছু কিছু জায়গায় মান মর্যাদা ক্ষুণ্ণ করছে। বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে আমাদের সামরিক বাহিনীর যে গোয়েন্দা মন্ত্রণালয় বা বিভিন্ন সেক্টর, তারা এখানে আর্মি বিভিন্ন অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ, ভিন্নমত পোষণকারী প্রত্যেককে এখানে টর্চার করা হয়েছে। অনেক মানুষ এখানে গিয়েছে, অনেক মানুষকে মাইরা ফেলানো হয়েছে। আমরা বাংলাদেশের ইতিহাসে আগামীতে বিএনপি আসুক, অন্য সরকার আসুক, আমরা চাই না আমাদের এই বাহিনীগুলা কখনোই রাজনৈতিক সরকারগুলোর সাথে কানেক্ট হইয়া জনগণের ঘৃণার পাত্রে পরিণত হোক। আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও পরিবার আছে। আজকে পুলিশের মধ্যে যে ক্ষোভটা আসছে, আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে রাস্তাঘাটে যেভাবে মিথ্যা হয়রানি মামলা, জুলুম, পুলিশ নিয়ে গুলি করে আমরা, এগুলোর রেজাল্ট দেখছেন তো সারা বাংলাদেশে। এখান থেকে আপনারাও শিক্ষা নেন। আর সেনাবাহিনীরও এই যে রদবদল হয়েছে খুব ফাইন। আমরা চাই আমাদের এই বাহিনীগুলোকে আমরা যেমন ফুল দিয়ে বরণ করছি, অলওয়েজ দেখলে কলিজাটা শান্ত হবে। ভিন্ন মতকে বলার অধিকার দিতে হবে, কিন্তু একটা রাজনৈতিক সরকার এসে আবার বসলে কতটুকু দিবে সেটাও প্রশ্নের বিষয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।